উৎসব কেক, মিষ্টি, বিস্কুট, চানাচুর সব কিছু নিয়ে গাড়িতে ফিরে এলো। রূপকথা তখন জানালা দেখে মুখ ফিরিয়ে এক দৃষ্টিতে বাড়ির কুয়াশা দেখছে। উৎসব ড্রাইভিং সিটে বসে খাবারের ব্যাগগুলো পেছনের সিটে রাখলো। এরপর রূপকথার দিকে আর চোখে একবার তাকিয়ে দেখলো। রূপকথার মুখ গোমড়া করে বসে আছে। উৎসব গাড়ি স্টার্ট দিতে হালকা গলায় বলল, অভিকদের বাসার কাছাকাছি চলে এসেছি, আর 10 মিনিট লাগবে। উৎসর কথাটা শুনে রূপকথা কোনো উত্তর দিল না, স্ট্যাচুর মতো বসে রইল। রূপকথার গোমরা মুখ দেখে উৎস মনে মনে হাসল। উৎস বাম হাতটা বাড়িয়ে রূপকথার হাতের উপর রাখলো। হাতে উৎস ছোঁয়া পাওয়া মাত্রই রূপকথা নিজের হাত সরিয়ে শালের নিচে লুকিয়ে ফেলল। উৎস এবার গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কথা বলবেন আমার সঙ্গে? রূপকথা এবারও নিশ্চুপ। উৎস একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমিও আর কথা বলবো না, তবে সৌভিকের বাসায় গিয়েও আবার মুখ ভার করে থেকো না। লোকে ভাবে উৎস যাওয়াদের বউকে মারধর করে দাওয়াতে নিয়ে এসেছে। উৎস গাড়িটা সৌভিকদের বাসায় পার্কিংয়ে রেখে গাড়ি থেকে নামলো। এরপর অন্য পাশে গিয়ে রূপকথার জন্য গাড়ির দরজা খুলে দিল। রূপকথা গাড়ি থেকে নামতেই উৎস ওর সামনে দাঁড়ালো। এরপর সামনে চলে আসা পাশের চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বলল, মাথা মোটা বলছি বলে রাগ করছো? আচ্ছা যাও, সরি, আর বলবো না। তোমার মাথা একদম চিকন, শুধু মেজাজটা একটু বেশি। ওই আর কি, আমাদের বাসায় রোমান্স করার পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। সৌভিকের কথা শুনে উৎস রূপকথার কাছ থেকে সরে আসলো। এরপর সৌভিককে বলল, পেছনের সিট থেকে জিনিসগুলো নামিয়ে নে। সৌভিক দারোয়ানদের ডেকে বলল, মামারা জিনিসগুলো একটু বাসায় দিয়ে আসুন। এরপর দুজন জিনিসগুলো সৌভিকের ফ্ল্যাটে দিয়ে আসলো। সৌভিক উৎসকে বলল, ভাবিকে নিয়ে আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবি, চল এবার। এরপর তিনজন লিফটের দিকে হাঁটা ধরলো। উৎস আলতো করে রূপকথার হাতটা নিজের হাতের মুঠোয় ধরে আছে। এতে অবশ্য রূপকথার কোনো প্রতিক্রিয়া দেখালো না। উৎস সৌভিককে জিজ্ঞেস করলো, রৌনক আর সাইব আসছে? সৌভিক বলল, হ্যাঁ, তোরাই সবাই শেষে আসছিস। উৎস বলল, শেষে আসলে মেহমানদারি বেশি পাওয়া যায়। সৌভিক বলল, শোন না বন্ধু, আরেকজন স্পেশাল মানুষ আসছে। উৎস জিজ্ঞেস করলো, কে? সৌভিক বলল, সৃষ্টি, মনে আছে ওর কথা? উৎস বিরক্ত হয়ে বলল, তোর ওই গায়ে পড়া ছেঁচড়া শালিটা? সৌভিক হেসে বলল, হ্যাঁ। উৎস বলল, ওকে আমার থেকে দূরে থাকতে বলবি, আমার বউ আছে। সৌভিক বলল, আচ্ছা বলবো। উৎস আর সৌভিকের মাঝে রূপকথা নিজেকে কাবাডের হাড্ডি মনে হচ্ছে। এর মধ্যে তারা সৌভিকের ফ্ল্যাটে চলে আসলো। উৎসকে দেখেই সৌভিকের ছেলে সানিম দৌড়ে এসে তার কোলে উঠে গেল। বলল, আঙ্কেল তুমি এসেছো? উৎস সানিমকে কোলে নিয়ে বলল, এসেছি তো, কেমন আছো তুমি? সানিম বলল, সানিম একটুও ভালো নেই। বাবা সানিমকে খেলনা কিনে দেবে বলে বাইরে নিয়ে গেছিল। এরপর যা তা করেছে সানিমের সঙ্গে। সানিমের এমন কথায় উৎস না এসে পারল না। সানিম উৎসর পাশে রূপকথাকে দেখে জিজ্ঞেস করলো, ওকে? উৎস বলল, আমার বউ। সানিম অবাক হয়ে বলল, এত সুন্দর একটা মেয়েকে তুমি বিয়ে করে নিয়েছো? উৎস বলল, কেন, আমি কি সুন্দর মেয়ে বিয়ে করতে পারি না? আসসালামু আলাইকুম ভাইয়া। জুয়ের গলার আওয়াজ শুনে উৎস তার দিকে তাকালো। বলল, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো জুই? জুই হেসে বলল, ভালো আছি ভাইয়া। এরপর জুই রূপকথাকে বলল, আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? জুই মুখে ভাবি ডাক শুনে একটু বিব্রত হলো রূপকথা। তারপর মুখে হালকা হাসির রেখা টেনে বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি? জুই বলল, আলহামদুলিল্লাহ ভালো। রৌনক ভাইয়া, সাইফ ভাইয়া ওনারা ভাবিদের নিয়ে ছাদে গেছে, আমি ডেকে দিচ্ছি, বসেন আপনারা। উষা সালেমকে কোলে নিয়ে রূপকথার হাত ধরে লিভিং রুমে গিয়ে বসলো। এরপর জুইকে জিজ্ঞেস করলো, আন্টি কই? জুই বলো, আছে, আমার নামাজ পড়তেছে। এরপর জুই বাসার হেল্পিং হ্যান্ড লতাকে বলল, লতা আপা, ভাইদের নাস্তা দিন, আমি একটু ছাদ থেকে আসছি। উৎস বলো, এই শরীর নিয়ে বিচলিত হচ্ছ কেন? বসো এখানে, ওরা আস্তে ধীরে আসুক। জুই কিছু না বলে হেসে চলে গেল। সানিম রূপকথাকে জিজ্ঞেস করলো, তুমি সত্যি আঙ্কেলকে বিয়ে করে নিলে? রূপকথা বলো, না, আমি সিঙ্গেল। সানিম বলল, তাহলে তোমাকে বড় হয়ে আমি বিয়ে করব। উৎস বলো, এই এই কি বলছিস তুই? বাপের মতো আমার জিনিসের উপর নজর দিস কেন? তোর সঙ্গে না ডিল করেছি তোকে মেয়ে জামাই বানাবো? তাহলে তুই শাশুড়িকে বিয়ে করতে চাইছিস কেন?
সানিম বলল, তোমার মেয়ে কবে আসবে? যেদিন তোমার আঙ্কেল ঠিকঠাকভাবে বিড়াল মারতে পারবে সেদিন। দরজায় রৌনকের কথা শুনে উৎস রূপকথা সানিম সেদিকে তাকালো। দেখলো রৌনক আর তার বউ নাফিসা দুজন তাদের দিকে এগিয়ে আসে। রৌনকের এমন লাগামহীন কথায় মেজাজ খারাপ হলো উৎসের। অন্যদিকে রূপকথা তো লজ্জায় মরিমরি অবস্থা। সবার নীরবতা ভেঙে সানিম বলল, আঙ্কেল বিড়াল মারবে কেন? আঙ্কেল কি তোমার মতো পচা? উৎস হেসে বলল, ঠিক বলছো বাবা। আচ্ছা, তোমার জন্য যে গিফটটা নিয়ে এসেছি সেটা কি তুমি দেখেছো? না দেখলে এক্ষুনি গিয়ে দেখে আসো। সানি উৎসর কোল থেকে নেমে বাইরে চলে গেল। গিফটের কথা শুনে তার আর এখানে মন টিকছে না। সানিম যেতেই রওনাক উৎসকে বলল, বাচ্চাদের সামনে এগুলো কোন ধরনের ইয়ার্কি? রৌনকের কথায় পাত্তা না দিয়ে রূপকথার দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? রূপকথা বলল, জি ভালো আছি, আপনি? রৌনক বলল, ভালো। এরপর রৌনক নাফিসার সঙ্গে রূপকথার পরিচয় করিয়ে দিল। এর একটু পর তাদের সঙ্গে সাইক আর তার ওয়াইফ তিথিও এসে যোগ দিল। কিছুক্ষণ পর সৌভিকের মা এসে সবার সঙ্গে দেখা করে গেলেন। ভদ্রমহিলার আন্তরিকতা দেখে রূপকথা আবেগ অপ্লুত হয়ে পড়ল। আর ভদ্রমহিলাকে দেখতে কিছুটা রূপকথার বড় খালামণির মতো লাগছে। আরে উৎস! আড্ডার মাঝখানে হঠাৎ পেছন থেকে সৃষ্টির সেই ভয়ঙ্কর কণ্ঠ শুনে উৎস রূপকথা দেখে আরেকটু চেপে বসলো। সবার সামনে উৎসর এমন কাণ্ডে রূপকথার লজ্জা পেল। মিনমিনিয়ে বলল, কি করছেন, সবাই দেখছে তো? উৎস একইভাবে মিনমিনিয়ে বলল, প্লিজ বাঁচাও। এরপর সৃষ্টি উৎসর পাশে বসে বলল, কতদিন পরে দেখলাম তোমায়। কেমন আছো ডিয়ার? উৎস বলো, ভালো ভালো আছি, আপনি? সৃষ্টি বলো, ওহ ডিয়ার, আপনি করে বলছো কেন? উৎস কোনো উত্তর না দিয়ে উল্টো রূপকথার দিকে তাকিয়ে বলল, আমার ওয়াইফ রূপকথা জাওয়াত। মুহূর্তে সৃষ্টির মুখটা কালো হয়ে গেল। বলল, তুমি বিয়ে করেছো? উৎস বলল, জি। সৃষ্টি বলল, অথচ আমি তোমাকে পছন্দ করতাম। সৃষ্টির কথায় রূপকথা বড় বড় চোখ করে উৎসর দিকে তাকালো। মনে মনে বলল, জামাই আজ তোর খবর আছে, তুই শুধু আজ বাঁচায় চল। এই সময় সাহেব গলা খাকিয়ে বলল, কোথায় কাশ্মীরি উল আর কোথায় পাগলের চুল? সৃষ্টি বলল, এক্স্যাক্টলি। পরিস্থিতি সামাল দিতে জুই বলল, সৃষ্টি আপু তোমাকে খালামণি ডাকছে। মন খারাপ করে সৃষ্টি উৎসকে আসছি বলে চলে গেল। সৃষ্টি জুয়ের বড় খালার মেয়ে। সৃষ্টি চলে যেতেই রৌনক উৎসককে বলল, তুই বরং তোর বইয়ের কোলেই যা। রৌনকের কথায় উৎস একটু সরে বসলো। সৌভিক বলল, তোর বিয়ের খবর শুনে সৃষ্টি আপা আজকে সেই একটা সেন্টি খেলো। সাহিব বলল, সৃষ্টি আপা কিন্তু দেখতে খারাপ না, আমাকে পছন্দ করলে তো আমি সেই কবেই। সাহিবের কথা শেষ হওয়ার আগেই তিথি তাকে ধমক দিয়ে বলো, কি করতে তুমি? সাইক বলো, তোমার দাদাকে বিয়ে করিয়ে দিতাম। মুহূর্তে লিভিং রুমে সবাই হেসে উঠল। রূপকথা মুখ চেপে হাসছে, আর সেই হাসিটা মুগ্ধ হয়ে গিয়ে দেখছে উৎস জাওয়াত। উৎসের এমন চাহনির চোখ এড়ালো না সৌভিকের। তাই সবার সামনে বলে বসলো, আর কত দেখবি, নজর লাগবে তো। উৎস বলল উৎস বলল, নিজের জিনিসের উপর নিজের নজর লাগে না। সৌভিক বলল, তাই বলে এভাবে তাকিয়ে থাকবি? উৎস বলল, আমার বউয়ের দিকে আমি তাকাবো, তাতে তোর কি? সৌভিক বলল, আমার কিছুই না, তবে আমার থেকে দেখো তো একটু শিখতে পারিস, একটু ভদ্র হতে পারিস। সাইক বলল, তুই যে কত ভদ্র সেটা তো জুয়ের অবস্থা দেখে বুঝেছি। সৌভিক বলল, আল্লাহর দান, আমি কি করব? সাহিব বলো, হ্যাঁ সবই তো আল্লাহর দান। উৎস বলো, তোদের কাছে এখন ফালতু কথা ছাড়া আর কিছু নাই? সৌভিক বলো, ও আচ্ছা হ্যাঁ, তোদের নিয়ে একটা জিনিস দেখাবো বলছি, চল স্টাডি রুমে দেখাই। উৎস রূপকথাকে বলল, তুমি নাফিসা আর তিথির সঙ্গে বসো, আমি একটু পরে আসছি। রূপকথা হালকা করে মাথা নাড়ল। এরপর উৎস, সৌভিক, রৌনক আর সাইব স্টাডি রুমের দিকে চলে যায়। নাফিসা রূপকথাকে জিজ্ঞেস করলো, ভাবি আপনি কি এবার এইচএসসি পরীক্ষা দিবেন নাকি সামনের বছর? রূপকথা বলল রূপকথা বলো, সামনের বছর দিব আপু, আর আপনারা আমাকে ভাবি না ডেকে নাম ধরে ডাকলে আমি বেশি খুশি হব। তিথি হেসে বলল, এইটাই ডাকলেই হলো। নাফিসা তিথিকে জিজ্ঞেস করলো, ভাবি সেও দাঁতকে কি হোস্টেলে দিয়ে দিয়েছেন নাকি? তিথি বলল, না আপু,
সামনের বছর দিব। কোথাও গেলেও বেশি দুষ্টুমি করে, তাই আজকে মায়ের কাছে রেখে এসেছি। নাফিসা বলল, এবছর হোস্টেলে না দেওয়াটাই ভালো করেছেন ভাবি। আমার এক বোনের ছেলে শেহদাতের বয়সী, ওকে হোস্টেলে দিয়েছে। এখন ছেলেটা রোজ বাসায় আসার জন্য কান্নাকাটি করে, এতে পড়ালেখার আরও ক্ষতি হচ্ছে। এদের দুজনের সাংসারিক আলাপ শুনে রূপকথার মেজাজ খারাপ হলো। মনে মনে বলল, আমাকে মাঝখানে বসিয়ে এসব সাংসারিক আলাপ করা কোনো মানে হয়? যত সব। তিথি রূপকথাকে জিজ্ঞেস করলো, বাচ্চা কাচ্চা নিয়ে কি ভাবলে রূপকথা? রূপকথা সোজাসাপটা জবাব দিল, কিছুই ভাবছি না। নাফিসা বলো, বিয়ে হয়েছে 7-8 মাস হতে চলো, এখনো বেবি নিয়ে কিছু ভাবোনি? রূপকথা এবার লজ্জা পেল, গলা নামিয়ে বলল, না। নাফিসা বলল, আমার মতো বোকামি করো না, পরে পস্তাতে হবে। রূপকথা কিছু বলল না। তিথি বলল, ভাইয়া হয়তো রূপকথাকে সময় দিচ্ছে। এরপর রূপকথাকে জিজ্ঞেস করলো, তোমার 18 বছর হয়েছে তো? নাকি এখনো হয়নি? রূপকথা বলল, না, আর কয়েকদিন বাকি আছে। রূপকথায় এমন উত্তর শুনে নাফিসা আর তিথি দুজনেই অবাক হলো, সঙ্গে লজ্জাও পেল। তিথি বলল, আগে বলবে না তোমার 18 বছর হয়নি? রূপকথা বলো, আপনার তো আগে জিজ্ঞেস করেনি, কিভাবে বলবো? এরই মধ্যে সৌভিক এসে বলল, ভাবিরা খেতে আসেন। ডাইনিং টেবিলে সবাই একসঙ্গে বসে খাচ্ছে। সৌভিকের মা একটু পর পর রূপকথার প্লেটে এটা ওটা তুলে দিচ্ছেন। তা দেখে রূপকথা অসহায় দৃষ্টিতে উৎস দিকে তাকাচ্ছে। রূপকথার অবস্থা বুঝে উৎস সৌভিকের মাকে বলল, আন্টি, ওকে আর কিছু দিয়েন না, ও একসঙ্গে এত কিছু খেতে পারবে না। সাইক বলল, ভাবি কি একবার বলেছে উনি খেতে পারবে না, তাহলে তুই কেন আগ বাড়িয়ে এত কথা বলছিস? রূপকথা বলল, উনি ঠিকই বলেছে ভাইয়া, সত্যি আমি এত খাবার একসঙ্গে খেতে পারি না। এরপর সৌভিকের মাকে বলল, আন্টি আর দিয়েন না প্লিজ। এরপর কেউ একজন রূপকথাকে কিছু নেওয়ার জন্য জোর করলো না। উৎস মাছের কাঁটা পিষে রূপকথার প্লেটে তুলে দিতে দেখে রূপকথার রাগ হলো। মনে মনে বলল, আমাকে লজ্জা দেওয়ার ওস্তাদ, সবার সামনে এমন বিব্রতবোধ পরিস্থিতিতে ফেলার কি দরকার? দিন মাছ না খেলেই বা কি হয়? রূপকথার প্রতি ঐশ্বর এমন যত্ন দেখে নাফিসা বলল, দেখো রৌনক, ভাইয়া কি সুন্দর করে রূপকথাকে কাটা বেছে মাছ খাওয়াচ্ছে, তুমি কি কখন আমাকে এভাবে খাইয়েছ? রৌনক বলল, ওর বউ এখনও ছোট, তাই ও কাটা বেছে খাওয়াচ্ছে। তুমি কি ছোট? তুমি যদি ছোট হও তাহলে আমি কেন তোমার কথা শুনেই চলি। নাফিসা বলল, হয়েছে, চুপ করো, আর বলা লাগবে না। তুমি মুখ খুলে আমার ইজ্জত নিয়ে টানাটানি করো। এদের দুজনের কাণ্ড দেখে সবাই হেসে উঠল। রূপকথার লজ্জা সরম একপাশে রেখে সবার সঙ্গে হাসলো। বিকেলে সৌভিকের মা কাউকে ছাড়লেন না, সবাইকে জোর করে রেখে দিলেন। বললেন, রাতে খেয়ে যাবে সবাই, এর আগে কাউকে যেতে দেবেন না। তাই বিকেলে কেউ যেতে পারল না। রাত 9টার দিকে সবাই ডিনার করে যার যার বাসায় যাওয়ার প্রস্তুতি নিতে লাগলো। সৌভিকের মা উৎসকে বললেন, বাবা আজ রাতটা থেকে যাও, রূপকথা যে মিষ্টি একটা মেয়ে, ওকে আমার ছাড়তে ইচ্ছে করছে না। উৎস বলল, আসলে আন্টি, কাল সকালে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হব। আমার খালাতো বোনের বিয়ে, না হলে রূপকথাকে অবশ্যই রেখে যেতাম। সৌভিক বলল, জানি তো কেমন রেখে যেতা। হয়েছে, আর গাল মারতে হবে না, চল বেরিয়ে পড়। এরপর সবাই একে একে বিদায় নিয়ে নিজেদের বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় ফেরার পুরো পথ রূপকথা একটা কথাও বলল না। উৎস কয়েকবার কথা বলার চেষ্টা করেও ব্যর্থ হলো। শেষে ঠিক করলো বাসায় গিয়ে ঠান্ডা মাথায় কথা বলবে। গাড়ি গ্যারেজে পার্ক করে উৎস নামলো। অন্য পাশ দিয়ে রূপকথাও গাড়ি আর গায়ের সামনে নেমে দাঁড়ালো। এরপর উৎসর হাত থেকে বাসার চাবিটা নিয়ে গট গট করে হেঁটে ভেতরে চলে গেল। উৎস একটা দীর্ঘশ্বাস ছেড়ে রূপকথার পেছনে হাঁটা ধরল। রূপকথা বাসায় ঢুকে নিজেদের রুমে এসে দরজা আটকে দিতে চাইল, কিন্তু তার আগে উৎসব বাধা দিল। বলল, আরে, আমাকে না ঢুকিয়ে দরজা লাগিয়ে দিচ্ছ কেন? উৎসর কথা শুনে রূপকথার দরজা থেকে হাত সরিয়ে নিল। এরপর বিছানায় গিয়ে বসলো। উৎস রুমে ঢুকে রূপকথার সামনে দাঁড়িয়ে বলল, অনেক তো হলো, এবার বলো তো দোষটা কি আমার? তোমাকে মাথামোটা বলেছি, এটাই তো? আরে, ওটা তো ভালোবেসেই বলেছি, বুঝো না কেন? রূপকথা মুখ তুলে উৎসর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, ভালোবেসে কেউ কাউকে মাথামোটা বলে, তাও আবার রেগে?
আপনি কি ধারণা আমি কিছুই বুঝি না? উৎস বলল, আমি যা বোঝাতে চাই তাছাড়া তুমি দুনিয়ার বাকি সব কিছুই বোঝো। রূপকথা বলল, আপনি কি আমাকে ছোট বাচ্চা মনে করেন যে মুখে যা আসবে তাই বলবেন? উৎস এবার রূপকথার পাশে বসে তার দুহাত নিজের মুঠোয় নিয়ে বলল, ছোট ভাবার কিছু নেই। তুমি আসলেই ছোট, আর আমি চাই তুমি চিরকাল আমার কাছে এমন ছোটই থেকে যাও। তোমার এই চঞ্চলতা, তোমার একটুতে রেগে যাওয়া, এগুলোতে আমার চোখে তোমার সৌন্দর্য। রূপকথা হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো, পারল না। মুখ ঘুরিয়ে বলল, জাওয়ার সাহেব, চাটুকারিতা শিখেছেন কোথা থেকে? উৎস বলল, শিখেছি একজনের কাছ থেকে, তবে তার নাম বলবো না, কারণ সে একটুতেই রেগে যায়। উৎসর কথায় রূপকথা না চাইতেও হেসে ফেলল। বলো, হাসছে বলে ভাবেন না, মাফ করে দিয়েছে। উৎস কান ধরে বলল, সরি সরি সরি। এই যে কান ধরে বলছে, আর কখনো মাঠামোটা বলবো না। রূপকথা বলল, ঠিক আছে, এবার কান ছাড়ুন। আর হ্যাঁ, আজকের এই কান ধরা যেন মনে থাকে। উৎস বলল, ঠিক আছে ম্যাডাম, মনে থাকবে। রূপকথা এবার উৎসর কাঁধে মাথা রেখে শান্ত হয়ে বসলো। একটু আগে যেখানে তুফান বয়ে গেছে, এখন সেখানে এক সিগ্ধ শান্তি। উৎস রূপকথার চুলে হাত বুলিয়ে বলল, হয়েছে, এবার উঠে ফ্রেশ হয়ে নাও। এ তো ভারী শাড়ি পরে আর কতক্ষণ বসে থাকবে? রূপকথা উঠে বলল, যাচ্ছি, আপনিও ফ্রেশ হয়ে নিন। এ বলে রূপকথা জামা কাপড় নিয়ে চেঞ্জ করতে চলে গেল। রূপকথা যেতেই উৎস চেঞ্জ করে নিল। রূপকথা ফ্রেশ হয়ে এসে দেখে উৎস রুমে নেই, নিশ্চয়ই নিচে আছে। এই ভেবে আর খোঁজ করলো না। চুল ছিঁড়ে দিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। পরনে সাদা আর বেবি পিঙ্ক কমিউনিকেশনের পিজি সেট। ঠান্ডায় শরীর কাঁপছে, তবুও ভালো লাগছে। বাইরে কুয়াশার কারণে ল্যাম্পপোস্টের আলো আবছা। কিছুক্ষণ পর হাতে 2 কাপ ধোয়া ওঠা কফি নিয়ে উৎস রুমে এসে দেখে রূপকথা নেই। বুঝলো ব্যালকনিতে আছে, তাই সেও সেখানে চলে গেল। এই ঠান্ডার মধ্যে ব্যালকনিতে কি করছো? পেছনে উৎসর কণ্ঠ শুনে রূপকথা তাকালো। উৎস তার দিকে কফির 1 কাপ বাড়িয়ে দিল। রূপকথা কাপটা হাতে নিয়ে চুমুক দিয়ে বলল, বাইরের পরিবেশটা দেখুন, কি সুন্দর। উৎস কফির কাপটা ব্যালকনির টেবিলে রেখে পেছন থেকেই রূপকথাকে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে বলল, ঠান্ডা লেগে গেলে তখন কি হবে? রূপকথা ঘুরে গিরিলে হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, কি হবে আর, আপনি সেবা যত্ন করে সুস্থ করে তুলবেন। উৎস নাকে নাক ঘষে বলল, আচ্ছা তারপর? রূপকথা বলল, তারপর আর কি, আপনার কফিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। উৎস বলল, অলরেডি নিচে 1 কাপ খেয়ে এসেছি, এটা অপশনাল। এরপর গভীর নীরবতা, কেউই কথা বলছে না। রূপকথা নিজের মাথাটা উৎসর চওড়া বুকে সঁপে দিল। উৎসর হার্টবিট আর যেন একটু দ্রুত, যা রূপকথা স্পষ্ট টের পাচ্ছে।